বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা তোমাদের বললাম যে কোনো জীবাণুকে দেহের ভেতরে অনুপ্রবেশে বাধা দেয়। এবার অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স কি করে না, ধরো কোনো জীবাণু দেহের ভেতরে প্রবেশ করেছে, তাহলে সেই জীবাণুকে চিহ্নিত করে তাকে প্রতিহত করা এবং দেহের স্বাভাবিক অবস্থা বজায় রাখাই হলো অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা বা সেকেন্ড লাইন অফ ডিফেন্সের কাজ। এই অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা নানানভাবে গড়ে উঠতে পারে। কি শ্বেত রক্তকণিকার দ্বারা, ম্যাক্রোফাজের দ্বারা, প্রদাহজনিত প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা, ইন্টারফেরন খুবই ইম্পর্টেন্ট, ইন্টারফেরনের দ্বারা এবং কমপ্লিমেন্ট তন্ত্রের দ্বারা গড়ে উঠতে পারে। একে একে ব্যাখ্যা করছি। প্রথমেই বলছে দেখো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার মধ্যে প্রধান ভূমিকা পালন করছে কোনগুলো? শ্বেত রক্তকণিকার মধ্যে প্রধান ভূমিকা পালন করছে নিউট্রোফিল, মনোসাইট এবং বেসোফিল। এই তিনটে শ্বেত রক্তকণিকা জীবাণু প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? বলছে যে দেহের কোথাও যদি জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেই আক্রান্ত কোষসমূহ থেকে ক্ষরিত হয় এক ধরনের কেমোকাইন নামক উপাদান। কেমোকাইন প্রোটিন জাতীয় একটা উপাদান, যেটা কি করছে না কেমো অ্যাট্রাক্টেন্ট রূপে কাজ করে, আকৃষ্ট করে কাকে? বিভিন্ন রকম শ্বেত রক্তকণিকাকে। এবার বলছে দেখো এই কেমোকাইন দুরকম হতে পারে। কি? আলফা কেমোকাইন হতে পারে এবং বিটা কেমোকাইন হতে পারে। আলফা কেমোকাইন নিউট্রোফিল শ্বেত রক্তকণিকাকে আকৃষ্ট করে, এবং নিউট্রোফিল আক্রান্ত স্থানে উপস্থিত হয় ডায়াপিডেসিস পদ্ধতিতে। কাকে বলে এর পরবর্তীতে ব্যাখ্যা করছি। ডায়াপিডেসিস পদ্ধতিতে আলফা কেমোকাইনের দ্বারা আকৃষ্ট হয়ে নিউট্রোফিল সেই আক্রান্ত স্থানে উপস্থিত হয় এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে থাকে। আর বিটা কেমোকাইন আকৃষ্ট করে কাকে? না মনোসাইট শ্বেত রক্তকণিকাকে, এবং মনোসাইট একই পদ্ধতিতে ডায়াপিডেসিস পদ্ধতিতে আক্রান্ত স্থানে উপস্থিত হয় এবং জীবাণু প্রতিহত করতে সাহায্য করে থাকে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে গ্রাস করতে সাহায্য করে থাকে। আচ্ছা, তাহলে আবার বলছি দেখো যে আক্রান্ত কোষসমূহ থেকে কোনো একটা স্থানের যেখানের কোষ কোনো জীবাণু দ্বারা, ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, সেই কোষ থেকে ক্ষরিত হচ্ছে কেমোকাইন নামক উপাদান, যেটা অ্যাট্রাক্টেন্ট রূপে কাজ করে। কেমোকাইন দুরকম হতে পারে, আলফা এবং বিটা কেমোকাইন। আলফা কেমোকাইন আকর্ষণ করছে বা আকৃষ্ট করছে নিউট্রোফিল শ্বেত রক্তকণিকাকে, এবং বিটা কেমোকাইন মনোসাইটকে আকৃষ্ট করছে, যারা আক্রান্ত স্থানে উপস্থিত হয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে থাকে। এছাড়াও বেসোফিল শ্বেত রক্তকণিকাও জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। বেসোফিল থেকে ক্ষরিত হয় হিস্টামিন জাতীয় উপাদান, যা আক্রান্ত স্থানে একটা প্রদাহের সৃষ্টি করে এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এরপরে এখানে ডিটেলসে আলোচনা করব। আক্রান্ত স্থানে একটা কোষগুলো থেকে প্রদাহ হচ্ছে এবং একটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে সেই আক্রান্ত স্থানের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে না রক্তজালকের ভেদ্যতা বেড়ে যায় এবং সেখানে বিভিন্ন রক্তকোষগুলো উপস্থিত হয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। মোটের পর বেসোফিল শ্বেত রক্তকণিকা থেকে ক্ষরিত হচ্ছে হিস্টামিন, যা প্রদাহজনিত প্রতিরক্ষায় অংশগ্রহণ করে থাকে। প্রদাহজনিত প্রতিরক্ষা আসছি, এরপরের ডিটেলসে বলছি। তাহলে এইভাবে বিভিন্ন শ্বেত রক্তকণিকা নিউট্রোফিল, মনোসাইট, বেসোফিল এরা জীবাণু প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ম্যাক্রোফাজ নানান রকম ফ্যাগোসাইট কোষ। তোমরা নিশ্চয়ই জানো যে রেটিকিউলো এন্ডোথেলিয়াল তন্ত্রের অন্তর্গত বিভিন্ন ম্যাক্রোফাজ, যেমন হতে পারে এর আগে বলেছিলাম যকৃতের কুফার সেল হতে পারে, যোগ কলার হিস্টিওসাইট হতে পারে,
অস্থিকলার অস্টিওসাইট হতে পারে, এই যে কোষগুলো এরা কি করে না ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এছাড়াও আছে বলছে দেখো প্রদাহজনিত প্রতিরক্ষা। কিরকম ব্যাপারটা না, ধরো দেহের কোনো স্থান যখন জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে তখন সেই আক্রান্ত কোষগুলিতে একটা প্রদাহের সৃষ্টি হয়, প্রধানত হিস্টামিনের দ্বারা একটা প্রদাহের সৃষ্টি হয়। তার ফলে কি হয় না সেই অঞ্চলটা ধীরে ধীরে লাল হয়ে যায় এবং তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হয়, সেই স্থানে তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হচ্ছে, রক্তজালকের ভেদ্যতা বেড়ে যাচ্ছে এবং রক্তজালকের ভেদ্যতা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়ে থাকে না দেখা যায় যে সেই ভেদ্যতা বেড়ে যাচ্ছে। দেখো এই যে কোষগুলো তোমরা নিশ্চয়ই জানো যে রক্তজালকের প্রাচীর অত্যন্ত পাতলা হয়, তার ফলে যখন তাপমাত্রা বৃদ্ধির ফলে রক্তজালকের ভেদ্যতা বেড়ে যায় তার ফলে রক্তজালকের ভেতর দিয়ে প্রবাহিত যে রক্ত এবং এই রক্তস্থিত যে প্লাজমা সেটা কি হয় ধীরে ধীরে বাইরের দিকে নির্গত হতে থাকে। এই প্লাজমা যখনই বেরিয়ে আসছে বা রক্তরস, তার ফলে আক্রান্ত স্থানটা আস্তে আস্তে স্ফীত হয়ে যায়, ফুলে যায় এবং এই প্লাজমার মধ্যে থাকছে কি না গামা ইমিউনোগ্লোবিউলিন থাকে, যেটা কি করে থাকে জীবাণু প্রতিহত করে। এবং প্লাজমা হচ্ছে একটা রস, তাই না? তাহলে এই রসটা কি করছে, জীবাণু নিঃসৃত যে টক্সিন জাতীয় উপাদান তার কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দিচ্ছে, গাঢ়ত্বটাকে কমিয়ে দিচ্ছে। একই সাথে রক্তজালকের ভেদ্যতা বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন রকম শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল হতে পারে, মনোসাইট হতে পারে, এরা ধীরে ধীরে রক্তজালক ভেদ করে বাইরের দিকে নির্গত হচ্ছে। এই যে পদ্ধতি, এটা কি বলা হচ্ছে ডায়াপিডেসিস। এবং এই নিউট্রোফিল মনোসাইট ধীরে ধীরে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু গ্রাস করছে এবং জীবাণু প্রতিহত করতে সাহায্য করছে। কি হলো তাহলে টোটাল ব্যাপারটা না, যখন কোনো জীবাণুর দ্বারা কোনো স্থান আক্রান্ত হচ্ছে তখন কি হচ্ছে না বলছে দেখো যে সেই স্থানের একটা হিস্টামিনের দ্বারা প্রদাহের সৃষ্টি হয় এবং এই প্রদাহের ফলে কি হয়ে থাকে না ধীরে ধীরে আক্রান্ত স্থান তাপমাত্রা বৃদ্ধি পায় এবং লালচে হয়ে যায় ধীরে ধীরে। তার ফলে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে প্লাজমা বাইরের দিকে নির্গত হয়, জায়গাটা আস্তে আস্তে ফুলে যায়। প্লাজমার মধ্যে থাকছে গামা ইমিউনোগ্লোবিউলিন নামক এক ধরনের প্রোটিন, যেটা কি করে থাকে জীবাণু একদিকে ধ্বংস করতে সাহায্য করে, অন্যদিকে প্লাজমা যেহেতু তরল তাহলে জীবাণু নিঃসৃত টক্সিনের গাঢ়ত্ব কমে যাচ্ছে, কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। একই সাথে ডায়াপিডেসিস পদ্ধতিতে বেরিয়ে আসছে বিভিন্ন শ্বেত রক্তকণিকা এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করতে সাহায্য করছে। তাহলে এই যে পদ্ধতিটা, এটাকে বলা হচ্ছে প্রদাহজনিত প্রতিরক্ষা। এক্ষেত্রে কিন্তু বেসোফিল গুরুত্বপূর্ণ, বেসোফিল এবং মাস্ট সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার কারণ এরাই হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে সংশ্লিষ্ট স্থানে একটা প্রদাহের সৃষ্টি করে থাকে। আচ্ছা, তারপর খুবই গুরুত্বপূর্ণ আসছি ইন্টারফেরন। ইন্টারফেরন অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাকে বলে বলছে, প্রথমে বলেনি কাকে বলে। বলছে দেখো ইন্টারফেরন হচ্ছে এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। কোথা থেকে খরিত হয়? ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত হয় এবং তারপর কি করছে, যে কোষটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে সেই কোষ থেকে খরিত হচ্ছে ইন্টারফেরন নামক এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন জাতীয় উপাদান, যা পার্শ্ববর্তী কোষগুলোর সাথে যুক্ত হয়ে পার্শ্ববর্তী কোষকে অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি করাচ্ছে, যা কিনা ভাইরাসের প্রতিলিপিকরণ প্রতিহত করছে। তাহলে ইন্টারফেরন হচ্ছে ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যেটা কিনা পার্শ্ববর্তী কোষগুলো, যে কোষগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়নি সেই কোষগুলোর সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং সেই কোষগুলোকে অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষে উদ্দীপিত করছে। তার ফলে এই অ্যান্টিভাইরাল প্রোটিন যা পার্শ্ববর্তী কোষের মধ্যে তৈরি হচ্ছে তা ভাইরাসের প্রতিলিপিকরণ প্রতিহত করছে এবং তার ফলে ভাইরাস আর বিস্তার লাভ করতে পারছে না।
এই প্রক্রিয়ায় যে ইন্টারফেরন প্রধানত দু রকমের হয়, প্রধানত দু রকমের। কি কি বলছে দেখো, আলফা এবং বিটা ইন্টারফেরন। কোথা থেকে খরিত হচ্ছে? একটু আগেই বললাম যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে। ভাইরাস যে কোষের ভেতরে রিপ্রোডিউস করছে, একটা কোষ যে কোষকে আক্রমণ করছে, সেই যে কোষের ভেতরে ও নিজের সংখ্যা বৃদ্ধি করছে, প্রতিলিপিকরণ ঘটাচ্ছে, সেই কোষের ভেতরেই তৈরি হচ্ছে বিশেষ ধরনের গঠন, গ্লাইকোপ্রোটিন, যেটাকে বলা হচ্ছে ইন্টারফেরন। এই ইন্টারফেরন কি করছে না, পার্শ্ববর্তী কোষের প্রথমে আবরণীর সাথে গিয়ে যুক্ত হচ্ছে এবং তারপর এই পার্শ্ববর্তী কোষকে বিশেষ কিছু জিনের ট্রান্সক্রিপশন ঘটাতে উদ্দীপিত করছে। কি বললাম না, ভাইরাস যে কোষকে আক্রমণ করেছে সেখান থেকে সংশ্লেষিত হচ্ছে ইন্টারফেরন আলফা এবং বিটা। এই ইন্টারফেরন পার্শ্ববর্তী কোষের সাথে গিয়ে যুক্ত হচ্ছে এবং পার্শ্ববর্তী কোষকে বিশেষ কিছু জিনের ট্রান্সক্রিপশনে উদ্দীপিত করছে। ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হচ্ছে কি, প্রথমে এখানে তৈরি হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, এবং তারপর ট্রান্সলেশনের দ্বারা তৈরি হচ্ছে বিশেষ ধরনের প্রোটিন এভিপি বা অ্যান্টিভাইরাল প্রোটিন। এই অ্যান্টিভাইরাল প্রোটিন কি করছে, ভাইরাল এমআরএনএকে নষ্ট করে দিচ্ছে। ভাইরাস যখন তার প্রতিলিপিকরণ ঘটাচ্ছে, প্রথমে এমআরএনএ তৈরি করবে, তারপর তো ভাইরাস সেই এমআরএনএ থেকে ট্রান্সলেশনের দ্বারা তৈরি করবে প্রোটিন তথা এনজাইম, তাই না? এবং এই এনজাইমই কি করবে, বিভিন্ন ওর ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তোমরা নিশ্চয়ই জানো যে উৎসেচক ছাড়া কোনো কাজই হয় না, যে কোনো জীবের ক্ষেত্রেই তাই হয়ে থাকে। তো ভাইরাল যে এমআরএনএ, যেখান থেকে কিনা প্রোটিন তৈরির মাধ্যমে এনজাইম তৈরি হবে, সেই ভাইরাল এমআরএনএটাকেই নষ্ট করে দিচ্ছে এভিপি, অ্যান্টিভাইরাল প্রোটিন নষ্ট করে দেয়। তার ফলে কি হয় না, ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করতে পারছে না। এছাড়াও যে আক্রান্ত কোষ, এই আক্রান্ত কোষ যেটা কিনা ইন্টারফেরন ক্ষরণ করছে, সেই কোষ কি হচ্ছে না, এই কোষ যে কোষগুলোকে উদ্দীপিত করেছে এভিপি সংশ্লেষের জন্য, সেই কোষগুলো একে আস্তে আস্তে ঘিরে ফেলছে। তার ফলে ভাইরাস আর নিজে বিস্তার লাভ করতে পারছে না। তো এইভাবে আলফা এবং বিটা ইন্টারফেরন কাজ করে। বোঝা গেল কি? আবার বলছি দেখো, ভাইরাস যে কোষকে আক্রমণ করছে সেখান থেকে সংশ্লেষিত হচ্ছে ইন্টারফেরন নামক যৌগ। ইন্টারফেরন সাইডের সমস্ত কোষের সাথে যুক্ত হচ্ছে আবরণীর সাথে, এবং যে কোষগুলোর সাথে যুক্ত হচ্ছে তাদেরকে কি করছে না, কিছু জিনকে উদ্দীপিত করছে, যেখান থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হচ্ছে প্রথমে এমআরএনএ এবং ট্রান্সলেশনের মাধ্যমে অ্যান্টিভাইরাল প্রোটিন। এই অ্যান্টিভাইরাল প্রোটিন কি করছে, এই যে ভাইরাল আরএনএ, ভাইরাল এমআরএনএ, প্রথমে যদি আরএনএ হয় তাহলে সেখান থেকে মেসেঞ্জার আরএনএ যেটা তৈরি হচ্ছে, সেই এভিপি কি করছে, সেই এমআরএনএটাকেই তোমার নষ্ট করে দিচ্ছে, ভাইরাল মেসেঞ্জার আরএনএকে নষ্ট করছে। এবার মেসেঞ্জার আরএনএ থেকে তোমরা ভালো করেই জানো যে এখান থেকেই ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয়ে থাকে প্রোটিন, এবং এই প্রোটিন থেকেই বিভিন্ন ভাইরাল এনজাইমগুলো তৈরি হবে যা এর প্রতিলিপিকরণে সাহায্য করবে। তো এভিপি কি করে, এই ভাইরাল এমআরএনএটাকেই নষ্ট করে দেয়। তার ফলে ভাইরাস নিজের আর সংখ্যা বৃদ্ধি করতে পারছে না। অন্যদিকে ইন্টারফেরন ক্ষরণকারী কোষ অন্যান্য উদ্দীপিত কোষগুলো দ্বারা ধীরে ধীরে আবৃত হয়। তার ফলে ভাইরাস নির্দিষ্ট জায়গায় থাকে আর বিস্তার লাভ করতে পারে না। আচ্ছা, আশা করি বুঝেছো। এছাড়াও আরেক ধরনের ইন্টারফেরন আছে যাকে বলা হচ্ছে গামা ইন্টারফেরন। গামা ইন্টারফেরন মনে করা হয়, সঠিকভাবে বলা যাচ্ছে না, মনে করা হয় যে এটি কি করে, বিভিন্ন রকমের লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল এবং নানান রকমের লিম্ফোসাইটকে, প্রধানত লিম্ফোসাইটকে, এনকে সেল প্রভৃতিকে এবং ম্যাক্রোফাজ প্রভৃতিকে উদ্দীপিত করে এবং এদের কার্য বৃদ্ধিতে সাহায্য করে থাকে। মনে করা হয়, কিন্তু এটা গামা ইন্টারফেরনের কাজ মনে করা হয়। তো এই গেল ইন্টারফেরন। যদি আমরা শর্ট করে বলি প্রিসাইজলি মেন ব্যাপারটা কি, আবার বলে দিচ্ছি। ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত এক ধরনের প্রোটিন, যেটা কিনা পার্শ্ববর্তী কোষের সাথে যুক্ত হয়ে পার্শ্ববর্তী কোষগুলিকে
এভিপি অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষে উদ্দীপিত করে এবং এই অ্যান্টিভাইরাল প্রোটিনের দ্বারা পার্শ্ববর্তী কোষগুলো ভাইরাসের প্রতিলিপিকরণে বাধার সৃষ্টি করে থাকে এবং ভাইরাসের বিস্তার লাভ প্রতিহত করতে পারে। ইন্টারফেরনের দ্বারা এটাও একটা অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কমপ্লিমেন্ট তন্ত্র। কমপ্লিমেন্ট তন্ত্র কি বলছে? প্লাজমা, রক্তরস বা প্লাজমা বা সিরামের মধ্যে থাকছে কতগুলো প্রোটিন যারা প্রকৃতপক্ষে প্রোটিওলাইটিক এনজাইম, নিষ্ক্রিয় অবস্থাতে থাকে এবং নির্দিষ্ট অ্যান্টিজেন দেহে প্রবেশ করলেই এরা সক্রিয় হয়। এই প্রোটিনগুলো কি করছে না মিলিতভাবে একটা চেন রিয়াকশনের মাধ্যমে কতগুলো সাধারণ যে কোনো জীবাণুকে প্রতিহত করতে সাহায্য করে, যে কোনো ধরনের জীবাণুকে প্রতিহত করতে সাহায্য করে, তাই সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। এই প্রোটিনগুলোকে একত্রে কমপ্লিমেন্ট তন্ত্র বলা হয়ে থাকে। তো এই কমপ্লিমেন্ট তন্ত্রের মধ্যে কতগুলো আছে? মনে করা হয় যে 20 অথবা তার বেশি সংখ্যক প্লাজমাস্থিত প্রোটিন এই কমপ্লিমেন্ট তন্ত্র গঠন করে, যাদেরকে যথাক্রমে C1, C2, C3, C4, C5 ইত্যাদি করে চিহ্নিত করা হচ্ছে, আপ টু C20 পর্যন্ত চিহ্নিত করা হয়। কি বললাম? প্লাজমায় অবস্থিত কতগুলো প্রোটিন যারা কিনা মিলিতভাবে কতগুলো চেন রিয়াকশনের মাধ্যমে অ্যান্টিজেনের দ্বারা সক্রিয় হয়ে সাধারণ জীবাণুকে প্রতিহত করে এবং একটা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে থাকে। বলছে দেখো, এবং বললাম এরা হচ্ছে প্রকৃতপক্ষে প্রোটিওলাইটিক এনজাইম যা, এবং এদেরকে চিহ্নিত করা হচ্ছে C1, C2 দিয়ে আপ টু C20 পর্যন্ত চিহ্নিত করা হয়ে থাকে। তার মধ্যে মনে রাখবে প্রধান ভূমিকা পালন করছে হচ্ছে C3, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রধান ভূমিকা পালন করে। তো এই কমপ্লিমেন্ট তন্ত্র প্রধানত দুভাবে কাজ করে। কি না, একটা হচ্ছে ক্লাসিক্যাল পথের মাধ্যমে কাজ করছে, আর একটা হচ্ছে বিকল্প পথের মাধ্যমে কাজ করে থাকে। দুভাবে কাজ করছে। ক্লাসিক্যাল পথ এটা হচ্ছে পুরোপুরি এটা অর্জিত অনাক্রম্যতার সাথে যুক্ত। ক্লাসিক্যাল পথ হচ্ছে অর্জিত অনাক্রম্যতার সাথে যুক্ত। এক্ষেত্রে কি হয়? অর্জিত অনাক্রম্যতা মানেই মাথায় রাখবে অ্যান্টিবডির ভূমিকা আছে। এখানে কিন্তু কোথাও আমি অ্যান্টিবডির কথা বলিনি। বলছে যখন এই পথের দ্বারা কি হয়, যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়, অ্যান্টিজেন নির্দিষ্ট অ্যান্টিজেন যেটা দেহের ভেতরে ঢুকছে নির্দিষ্ট অ্যান্টিবডির দ্বারা চিহ্নিত হওয়ার পর অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখন গঠিত হয়ে থাকে, তোমাদের এর আগে বলেছি আমি কমপ্লিমেন্ট সক্রিয়করণ, তখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স নির্দিষ্ট কমপ্লিমেন্টকে সক্রিয় করছে এবং এই কমপ্লিমেন্ট বিভিন্ন ফ্যাগোসাইট কোষকে আকৃষ্ট করে হতে পারে, সংশ্লিষ্ট স্থানের তাপমাত্রা বৃদ্ধি করে হতে পারে, সাইটোলাইসিসের মাধ্যমে হতে পারে, জীবাণু প্রতিহত করতে সাহায্য করে। কি বললাম না, ক্লাসিক্যাল পথ হচ্ছে অর্জিত অনাক্রম্যতার সাথে সম্পর্কিত। নির্দিষ্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখন গঠিত হয় তখন এটা নির্দিষ্ট কমপ্লিমেন্টকে সক্রিয় করে এবং এই নির্দিষ্ট কমপ্লিমেন্ট বিভিন্ন পদ্ধতিতে সাইটোলাইসিস হতে পারে, সংশ্লিষ্ট স্থানের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে, ফ্যাগোসাইট কোষকে আকৃষ্ট করে হতে পারে, জীবাণু প্রতিহত করতে সাহায্য করে। ক্লাসিক্যাল পথে কোন কমপ্লিমেন্ট প্রোটিনগুলো কাজ করে? বলছে দেখো প্রধানত কাজ করে C1 থেকে C9 পর্যন্ত প্রধান ভূমিকা পালন করে থাকে। C1 থেকে C9, তার মধ্যে C1 যেটা, এটা আবার C1Q, C1R এবং C1S এই তিনটে ভাগ আছে। C1Q, C1R, C1S এই তিনটে ভাগ আছে। তাহলে ক্লাসিক্যাল পথে হচ্ছে C1 থেকে C9 কমপ্লিমেন্ট প্রোটিন অংশগ্রহণ করে থাকে। বিকল্প পথে কি বলছে? এটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা, যেটা আমরা আলোচনা করে যাচ্ছি তার সাথে সম্পর্কিত হচ্ছে বিকল্প পথ। এক্ষেত্রে কি হয় না,
বিকল্প পথের ক্ষেত্রে বলছে দেখো যে যখনই দেহের ভেতরে কোনো জীবাণু অনুপ্রবেশ করে থাকে তখন কি হয়ে থাকে না এই কমপ্লিমেন্ট নির্দিষ্ট অ্যান্টিজেন বা জীবাণু যখন দেহের ভেতরে প্রবেশ করছে তখন এই অ্যান্টিজেনের দ্বারা এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো উদ্দীপিত হয় এবং কাজ শুরু করে। বিকল্প পথের ক্ষেত্রে যেটা কিনা সহজাত অনাক্রম্যতার সঙ্গে যুক্ত, এখানে কোন কোন কমপ্লিমেন্ট প্রোটিন কাজ করছে বলছে দেখো। এখানে প্রথমে বলি কোনগুলো কাজ করে না। মনে রাখবে বিকল্প পথে C1, C2, C4 এরা কাজ করে না। C1, 2, 4 এরা ভূমিকা পালন করে না। তার পরিবর্তে কতগুলো ফ্যাক্টর আছে, বি, পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই ফ্যাক্টরগুলো কাজ করে। এবং বিকল্প পথে কাজ করছে তাহলে কোনগুলো, C3, C5 থেকে C9 এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো ভূমিকা পালন করছে। C3, C5 থেকে C9 এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো ভূমিকা পালন করে থাকে। তবে ক্লাসিক্যাল পথ বলো আর বিকল্প পথ বলো, এটা কিন্তু আবার বলে দিচ্ছি অর্জিত অনাক্রম্যতার সাথে যুক্ত। বিকল্প পথ হচ্ছে সহজাত অনাক্রম্যতার সাথে যুক্ত। দুটোই কিন্তু প্রধান ভূমিকা পালন করছে C3 প্রধান ভূমিকা পালন করে থাকে। কিভাবে করে আমরা একটু দেখে নিই। বলছে দেখো কমপ্লিমেন্ট তন্ত্র বিভিন্নভাবে কিভাবে হতে পারে। প্রথমেই হতে পারে সাইটোলাইসিসের দ্বারা হতে পারে, অপসোনাইজেশনের মাধ্যমে হতে পারে, অপসোনাইজেশনের মাধ্যমে হতে পারে, এবং প্রদাহজনিত প্রতিরক্ষার মাধ্যমে, প্রদাহজনিত প্রতিরক্ষার মাধ্যমে কমপ্লিমেন্ট তন্ত্র কাজ করে। তাহলে ক্লাসিক্যাল পথ এবং বিকল্প পথে কোন কোন কমপ্লিমেন্ট প্রোটিন কাজ করছে আমরা জানলাম। এবার এই কমপ্লিমেন্ট তন্ত্র এই পদ্ধতিতে কাজ করে। সাইটোলাইসিস হতে পারে, অপসোনাইজেশন হতে পারে, প্রদাহজনিত প্রতিরক্ষা হতে পারে। এক এক করে আসছি। সাইটোলাইসিস, এখানে একটা ছবি দিয়েছি সাইটোলাইসিসের। কিরকম না, যখনই কোনো অ্যান্টিজেন দেহের ভেতরে প্রবেশ করছে তখন কতগুলো ধাপের দ্বারা প্রথমে C3 উদ্দীপিত হয়, কমপ্লিমেন্ট প্রোটিন 3 উদ্দীপিত হয় এবং ভেঙে গিয়ে তৈরি করে C3b এবং C3a। একটু আগেই বলেছি একটা চেন রিয়াকশনের মতন কমপ্লিমেন্ট প্রোটিনগুলো কাজ করে। এই C3b এরপর C5কে উদ্দীপিত করে এবং ভেঙে দিয়ে তৈরি করে C5b এবং C5a। C5b এরপর C6, C7, C8, C9 এদের সাথে দুটো ধাপে পরপর দুটো ধাপে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে, যেটাকে বলা হচ্ছে C5b, C6, 7, 8, 9। এই যে কমপ্লেক্সটা এই কমপ্লেক্সটাকেই বলা হচ্ছে মেমব্রেন অ্যাটাক প্রোটিন বলা হয়। এই কমপ্লেক্সটা এরপর কি করছে না, জীবাণুর যে পর্দা তারপরে গিয়ে বসছে এবং চাপ সৃষ্টি করছে। তার ফলে কি হয় না, একটা ছিদ্র তৈরি করছে, জীবাণুর পর্দার মধ্যে একটা ছিদ্র তৈরি করছে। যখনই ছিদ্র তৈরি হয় তখনই কি হয়, পার্শ্ববর্তীর যে কলারস আছে পার্শ্ববর্তী অঞ্চলে, সেই কলারস ধীরে ধীরে এর ভেতরে প্রবেশ করতে থাকে ছিদ্রের দ্বারা। পার্শ্ববর্তী অঞ্চলের কলারস ছিদ্রের মাধ্যমে প্রবেশ করতে থাকে, তার ফলে জীবাণু আস্তে আস্তে স্ফীত হয় এবং বিদীর্ণ হয়ে যায়। এই যে পদ্ধতি, এটা কি বলা হচ্ছে সাইটোলাইসিস। কিভাবে হলো আবার বলছি। প্রথমে সক্রিয় হয় C3 যখন অ্যান্টিজেন প্রবেশ করছে, তারপর কতগুলো চেন রিয়াকশনের মতো ভেঙে গিয়ে 3b, 3a। তারপর এই 3b কি করছে, পরবর্তীতে C5কে ভেঙে দিয়ে C5b, C5a। C5b এরপর C6, 7, 8, 9 এর সঙ্গে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করছে, দুটো ধাপে হয়। এই কমপ্লেক্সটাকে বলছে মেমব্রেন অ্যাটাক প্রোটিন, যেটা জীবাণুর কোষ পর্দার মধ্যে ছিদ্র তৈরি করছে। তার ফলে পার্শ্ববর্তী অঞ্চলের কলারস এর ভেতরে ঢুকছে এবং স্ফীত হয়ে বিদীর্ণ হচ্ছে। এই যে পদ্ধতি, এটা কি আমরা বলছি সাইটোলাইসিস। অপসোনাইজেশন, তোমরা এর আগে জানো অপসোনাইজেশন কাকে বলে না, এবং এক্ষেত্রে প্রধান কোন কমপ্লিমেন্ট প্রোটিন অংশগ্রহণ করে।
এক্ষেত্রে অংশগ্রহণ করছে C3b অংশগ্রহণ করে থাকে, C3b অংশগ্রহণ করে থাকে অপসনাইজেশনে। কাকে বলে তোমরা জানো? অপসনাইজেশন কাকে বলে না, একটা জীবাণু যখন দেহের ভেতরে ঢুকছে তখন এই প্রোটিনগুলো জীবাণুকে ঘিরে একটা আবরণ তৈরি করছে, তারপর এই টোটালটা ফ্যাগোসাইটিক কোষ দ্বারা গৃহীত হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয়। এই হচ্ছে অপসনাইজেশন। প্রদাহজনিত প্রতিরক্ষা তো বললামই, তবে এক্ষেত্রে যে কমপ্লিমেন্ট প্রোটিনগুলো কাজ করে সেগুলো হচ্ছে C3a এবং C5a। এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো কি করছে না বেসোফিল, মাস্ট কোষ প্রভৃতির সাথে যুক্ত হয়ে এদেরকে উদ্দীপিত করছে। এরা ক্ষরণ করছে হিস্টামিন। তারপরের ব্যাপারটা তোমরা জানোই যে হিস্টামিন একটা প্রদাহের সৃষ্টি করছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে সংশ্লিষ্ট স্থানের, এবং তার ফলে দেখা যাচ্ছে যে রক্তজালকের ভেদ্যতা বেড়ে যায়, ভেতর থেকে প্লাজমা বেরিয়ে আসে এবং বিভিন্ন ফ্যাগোসাইট রক্তকোষগুলো বেরিয়ে এসে জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করে। তাহলে এইভাবে বিভিন্ন কমপ্লিমেন্ট তন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রোটিনগুলো অ্যাক্টিভ হয়ে বিভিন্ন অ্যান্টিজেনকে ধ্বংস করতে সাহায্য করে। তাহলে এইভাবে দেখো বিভিন্ন পদ্ধতির দ্বারা গড়ে উঠছে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা। বিভিন্ন শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল, মনোসাইট, বেসোফিল, বিভিন্ন ম্যাক্রোফাজের দ্বারা, কুফার সেল, হিস্টিওসাইট, অস্টিওসাইটের দ্বারা, প্রদাহজনিত প্রতিরক্ষার দ্বারা, ইন্টারফেরনের দ্বারা এবং কমপ্লিমেন্ট তন্ত্রের দ্বারা বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, যাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমে কাজ করছে বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা জীবাণুকে ঢুকতে বাধা দেয়। তারপর যদি কোনো জীবাণু দেহের ভেতরে প্রবিষ্টও হয় তখন এই পদ্ধতির দ্বারা জীবাণুকে প্রতিহত করার প্রচেষ্টা করা হয় সেকেন্ড লাইন অফ ডিফেন্স বা অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা। আচ্ছা, তো এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে আবার বলে দিই, এতক্ষণ অবধি আলোচনা চলছিল সহজাত অনাক্রম্যতা। এটা কিন্তু একটা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা, কেননা যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধেই কিন্তু কার্যকর হয়। তাই সাধারণ এবং সুনির্দিষ্ট নয় যে নির্দিষ্ট পার্টিকুলার অ্যান্টিজেনের বিরুদ্ধেই কাজ করবে তা নয়, যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধেই কাজ করে সহজাত অনাক্রম্যতা। তাহলে এইভাবে সহজাত অনাক্রম্যতা বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা জীবাণুকে প্রতিহত করার প্রচেষ্টা করে। আসছি অর্জিত অনাক্রম্যতা।